আমরা অ্যাস্ট্রোফিজিক্স লাস্ট দিন শুরু করেছিলাম, ওইটা একটা শর্ট রিক্যাপ দিয়ে আমরা আজকে ডিসকাশনে জাম্প করব। আমরা এখানে দেখেছিলাম যে আমাদের স্পেসিফিকেশন গুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা রিড করেছিলাম, এবং আমরা আমাদের অবজেক্টিভটাকে ক্লারিফাই করেছিলাম যে রেডিয়েশন উই রিসিভ ফ্রম দি স্টার, এই পার্টিকুলার ওয়ান সিঙ্গেল ইনফরমেশন থেকে কিভাবে আমরা একটা স্টারের ব্রাইটনেস, একটা স্টারের অ্যাকচুয়াল ব্রাইটনেস, এটার সারফেস টেম্পারেচার, এটা কতটুকু ডিস্টেন্স দূরে আছে আমাদের থেকে, তার সেন্টার কোরে কি ধরনের রিয়াকশন চলতেছে, সেটা লাইফ সাইকেলের কোন স্টেজ এখন পার করছে, এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন, ডিফারেন্ট ইনফরমেশন, তার কালারটা কি, রাইট, এরকম অনেক ইনফরমেশন আমরা বের করতে সক্ষম হয়েছিলাম ইভেনচুয়ালি। এমনকি যে সে কতটুকু স্পিডে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বা আমাদের দিকে অ্যাপ্রোচ করতেছে, ইন জেনারেল দূরে সরে যাবে, অর্থাৎ রেড শিফটের পরিমাণ আমরা বের করতে সক্ষম হব at the end of this chapter. Among all the informations, we have actually compared the brightness এবং intensity, এদের মধ্যে কিছু রিলেশনশিপ আছে ফান্ডামেন্টালি। কিছু লুমিনাস অবজেক্ট, অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, যাদের লুমিনোসিটি আমরা জানি, এদেরকে আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস। এই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস কতটুকু দূরে আছে, এই দূরত্বর সাথে আমরা আমাদের লং ডিস্টেন্স কম্পারিজন করেছিলাম, এবং বলেছিলাম যে দিস ইজ অল অ্যাবাউট দি লাইট ইয়ার্স উই কম্পেয়ার। আমরা এর চেয়ে ছোট ইউনিট খুব বেশি কম্পেয়ার করি না, বিকজ ইটস ভেরি বিগ ইন নাম্বার। সবচেয়ে নিয়ারেস্ট স্টারের ডিস্টেন্স আমরা মেজার করে দেখেছিলাম, ইট ইজ অ্যারাউন্ড 7 times the circumference of the earth, রাইট? এতটুকু ডিস্টেন্স তারা আমাদের কাছ থেকে দূরে রয়েছে, ইয়েট আমরা মোটামুটি অ্যাকুরেটলি এদেরকে মেজার করতে সক্ষম হব। দেন সেইফিড ভ্যারিয়েবল এবং টাইপ এ সুপারনোভা থেকে কিভাবে আমরা লুমিনোসিটির কোন টাইমটাতে আমরা লুমিনোসিটি মেজার করি, এটাকে আমরা ডিসকাস করেছিলাম। আমরা বলেছিলাম যে যেই সময়টাতে তারা আমাদের দিকে অ্যাপ্রোচ করে সেইফিড ভ্যারিয়েবল, ওই সময়টাতে আমরা ইন্টেন্সিটি হাইয়েস্ট পাই, ওই ভ্যালুটা আমরা নিয়েছিলাম। আমরা ইয়ার্স এর যে যে অসিলেশনের, হ্যাঁ, সেইফিড ভ্যারিয়েবল, সেইফিড ভ্যারিয়েবল ওটা ছিল হচ্ছে সুপারনোভার ক্ষেত্রে টাইপ এ। সেইফিড ভ্যারিয়েবল যখন সে একটা পার্টিকুলার অসিলেশন মেইনটেইন করছিল, সামটাইমস ক্লোজার টু আস, সামটাইমস অ্যাওয়ে ফ্রম আস, তো যে টাইমটাতে তারা আমাদের ক্লোজনেস এর দিকে ছিল, আমরা ওই সময় ম্যাক্সিমাম ব্রাইটনেস রিসিভ করছিলাম। ওই ম্যাক্সিমাম ব্রাইটনেস এর ইনফরমেশনটা যেহেতু একটু অ্যাকুরেটলি মেজার করা যায়, সো আমরা ওইটা থেকে এই এটাকে আমরা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হিসেবে কনসিডার করেছিলাম। এন্ড সেকেন্ডলি দ্য টাইপ এই সুপারনোভা, তার লাইফ সাইকেলের শেষের দিকে এসে যখন তারা তাদের ম্যাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছিল, রাইট, এবং হিউজ লুমিনোসিটি তারা ইমিট করছিল, ওই লুমিনোসিটি আমরা মেজার করতে সক্ষম হয়েছিলাম, এবং সেখান থেকে আমরা স্টাবলিক ডিস্টেন্স বের করতে সক্ষম হয়েছিলাম। লুমিনোসিটি এবং রেডিয়েন্ট ফ্লাক্স ইন্টেন্সিটি, এটা একটা কম্পারিজন, অর্থাৎ লাইট ইয়ারের আলোচনাটা এখানে দেওয়া ছিল, এবং কিছু স্টারের টেন্টেটিভ the speed and the temperature and the luminosity in comparison with our star, একটা টেবিল আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। এবং আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে রেডিয়েন্ট ফ্লাক্স ইন্টেন্সিটির সাথে পাওয়ার অফ দ্য স্টার ওভার দি সারফেস এরিয়া, অর্থাৎ লুমিনোসিটি ডিভাইডেড বাই দি সারফেস এরিয়া, যে ইকুয়েশনটা, এবং এই ইকুয়েশন রিলেটেড অন্য একটা ডিস্টেন্স গ্যালাক্সির যে রিলেশনশিপটা, অর্থাৎ ডিটাকে বের করে ফেলা, এটা আমরা দেখেছিলাম। সো এটা হয়ে গেলে বলেন লুমিনোসিটি, বলেন এই যে এখানে দেখা আছে লুমিনোসিটি স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন দেয়া আছে, দেখেন intensity what is watts per meter square, so luminosity should be in, বলেন it should be in luminous intensity যদি watts per meter square হয় and it is luminosity by area, তাহলে luminosity কি হবে? Watts, it's in watts, right? Okay, so পরের যে চ্যাপ্টারটা ছিল এখান থেকে আমরা বেসিক্যালি আজকে শুরু করব স্টেলার রেডিয়াই। সো লেটস স্টার্ট রিডিং দি স্টেলার রেডিয়াই, কি বলতে চাচ্ছে তারা এটা দিয়ে, এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় কি আছে, এক্সামের জন্য কি ধরনের প্রিপারেশন লাগবে। লেটস রিড। আরিফ পড়ে ফেলেন। দ্য সান ক্যান বি সিন অ্যাজ আ গ্লোয়িং বল।
সো যত সহজ করে তারা জিনিসটাকে বলেছে, আমরা যদি এই ডিসকাশনটা না করি আজকে, যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি 31.2 রেফারেন্স তারা দিয়েছে, এটা ছাড়া চিন্তা করলে জাস্ট ইমাজিন করেন যে আমাদের আমাদের পৃথিবীর যে রেডিয়াস আছে এটাই মেজার করতে হবে। কি করতে হবে? you need to take start taking measurements, right, from one particular point, এবং মেক শিওর করতে হবে, রাইট, মেক শিওর করতে হবে যে আমাকে নর্থ পোল সাউথ পোল সব কাভার টাভার করে কোনো ব্যারিয়ার ট্যারিয়ার আমরা রাখবো না, বিল্ডিং পায় আর সমুদ্র পায় আর পাহাড় পায় আমরা এটার উপর দিয়ে গিয়ে নিচে দিয়ে গিয়ে যেভাবে হোক গর্ত টর্ত করে কি করতে হবে, আমাদের এই মেজারমেন্টটাকে কমপ্লিট করতে হবে, রাইট। ইন জেনারেল এরকম ভাবে তো আমরা মেজার করি, বাট ইন টার্মস অফ দি bigger astronomical object we don't have to do that, রাইট। লাইক স্টার, আপনি তো এটার কাছে যেতে পারবেন, আপনি কি নিয়ে এটার কাছে যাবেন? যে টেম্পারেচার মিলিয়ন কেলভিন, রাইট, দেয়ার ইজ নো ওয়ে টু ইভেন রিচ দেয়ার। এবং এটা কতটুকু ব্রাইটার, অর্থাৎ এটার সারফেস থেকে যে ব্রাইটনেসটা আসতেছে, এই সারফেসের ওই পার্টটাই যে যেখান থেকে লাইটটা ইমিট হওয়া শুরু হচ্ছে, হাউ ডু ইউ নো? আমি যদি দূর থেকেও মেজার করি যে পার্টিকুলার জায়গা থেকে এটা, বিকজ আপনি যদি লাইটের দিকে তাকান, যে পার্টিকুলার, ইফ দ্য ব্রাইটনেস ইজ টু হাই, দেন এটা সারফেসটাকে অ্যাকচুয়ালি সারফেসের মতো মনে হবে না, মনে হবে যে সারফেসের মেবি আর একটু বাইরে থেকে মেবি লাইট ইমিট করছে বিকজ অফ দ্য ব্রাইটনেস, তো সারফেসটা মেবি ভিজিবলই হবে না ওরকম। তো এরকম কিছু কমপ্লেক্সিটি তো আছে। So first and foremost, it's so far from us. Second of all, even if we can reach there, it's so big. Third of all, the temperature is too high and the brightness is too high, right? And it would take maybe years after years for the measurement. So এই ধরনের রিস্ক এবং কস্ট, কস্টলি একটা প্রসিজারের মধ্যে কি আমরা যাবো, নাকি অন্য কোনো ওয়ে আছে? তো ডেফিনেটলি অন্য কোনো ওয়ে আছে, ওয়েটা কি এটা আমরা শিখবো। However, পরে অর্থাৎ যে দূরের যে স্টার গুলো আছে, যদিও ইউজুয়ালি এরা অনেক ব্রাইটার, ইউজুয়ালি এদের টেম্পারেচার অনেক হাই, ইউজুয়ালি এদের রেডিয়াস বা সার্কামফারেন্স অনেক হাই, ইয়েট আমরা তাদেরকে জাস্ট একটা ডটস এর মতোই দেখি। ইভেন অনেকগুলোকে আমরা দেখিও না, এত এত লেস ব্রাইটার যে খালি চোখে আমরা খুব ভালো দেখে দেখিও না। টেলিস্কোপ দিয়েও আমরা যে সবচেয়ে ক্লোজেস্ট যেটাকে জাস্ট আমরা একটা স্পেক অফ লাইট হিসেবে দেখতেছি, রাইট। এনিওয়ে, তো তাহলে কিভাবে এটা করা যায় আমরা একটু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিটা দেখবো। ভেরি ইজি, ভেরি ইজি। স্ট্যান্ডার্ড ক্যান্ডেল, এই আইডিয়াটাকে আমরা ইউজ করব, করার পর আমরা যে অবজারভেশন করবো ফর পিরিয়ড অফ টাইম, দেন এখান থেকে যে আমরা ডিস্টেন্স বের করতে পারবো, এটা হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি 31.2 তে আছে। সো আলোচনাটা কি, আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি ডায়ামিটার অফ আ স্টার and consideration of the complexity and everything, যে কিভাবে সলভ করা যায়। লেটস স্টার্ট। চলেন আমরা একটা মিশনে যাই, টাকা পয়সা কালেক্ট করি ওয়ার্ল্ডের ডিফারেন্ট জায়গা থেকে, এবং বলি আমরা স্টারের যে রেডিয়াসটা আছে বা ডায়ামিটারটা আছে, এটাকে আমরা অ্যাকিউরেটলি মেজার করব, সায়েন্স ওদের সামনে প্রেজেন্ট করব। রাইট। সো যেহেতু দরকার নাই, তার মানে অন্য একটা ওয়ে অলরেডি আছে, and what's that? That's right, the diameter of the sun, আর একটু পরে ফেলো, you can estimate। ওকে, সো এখানে একটা খুব সুন্দর একটা ওয়েতে তারা কি করেছে, ডিস্টেন্সটাকে বের করেছে। তারা বলতে চাচ্ছে যে আমরা এরকম কোন একটা সেট আপ যদি নেই, যে সেট আপের মধ্যে আমরা বেশ কিছু পিন হোল রেখেছি, এবং এই পিন হোল গুলোর মধ্যে দিয়ে যখন সানটার ঘুরবে, সানটা তার, আমরা যখন সান চারিদিকে অ্যাক্সিসে রোটেট করব, সানের একটা ইমেজ তৈরি হবে। বিকজ সানটাকে তো আমরা যখন উঠে আমরা একটা সাইড দেখি, যখন এটা সেট করে এটা আমরা আরেকটা সাইড, এই তো।
তার মানে ওভারঅল সানের একটা টোটাল ইমেজ এখানে একটা তৈরি হচ্ছে। এই ইমেজটা কতটুকু, এই যে দেখেন ডি, স্মল ডি যেটা তারা মেজার করেছে, ইট ইজ বিটুইন দি আপার সারফেস অফ দি ইমেজ এন্ড দি লোয়ার সারফেস অফ দি ইমেজ। এরকম ভাবে যদি আপনি একটা ইমেজ তৈরি করতে পারেন, বাই দ্য ওয়ে এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তারা যে পয়েন্টগুলো এখানে মেনশন করেছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে ইউজিং পিনহোল ক্যামেরা এন্ড ইউজিং এ শু বক্স। একটা শু বক্সের ভিতরে কি করতেছে তারা, এই পার্টটা ইম্পর্টেন্ট। দেখেন, one end of the box has a sheet of darkened paper or aluminium foil with the tiny holes made with sharp পেন। সো আপনি এই যে পিন হোল যেগুলো রয়েছে এখানে কি রেখেছেন, অ্যালুমিনিয়াম রেখেছেন, এটা যেন আপনি শার্প কি করতে পারেন, এই হোল গুলোকে যেন খুব শার্প করতে পারেন, ছোট ছোট করতে পারেন। The opposite end of the box has a sheet of tracing paper which acts as a screen. সো একটা ট্রেসিং পেপার রেখেছেন যেখানে আপনি কি করবেন, এই পিন হোলের মধ্য দিয়ে স্টারের যে লাইটটা আসতেছে এটাকে আপনি ইমেজ করবেন। সিম্পল। A circular image of sun is formed on the screen when the camera is pointed towards the sun. So এই ক্যামেরাটাকে যখন আপনি সানের দিকে ধরবেন তখন এটার পিছনে একটা সার্কুলার ইমেজ তৈরি হবে, ছোট, অনেক ছোট ইমেজ তৈরি হবে না, অফকোর্স ছোট ইমেজ তৈরি হবে। তো এই ছোট ইমেজটা যেটা তৈরি হলো এইটার সাথে আমার স্টারটা তো অনেক ডিফারেন্ট, স্টার ইজ হিউজ। তাহলে এই ছোট ইমেজটা থেকে আমরা স্টার কেমনে বের করবো? সো তারা এখানে একটা আইডিয়া দিয়েছে, হোয়াটস দ্যাট, তারা বলতেছে tan theta is actually d by x. what is x? পিন হোল থেকে স্ক্রিনের যে ডিস্টেন্স এটাকে তারা বলতেছে x। সো পিন হোল থেকে x মানে কি, শু বক্সের ওয়ান এন্ড থেকে আরেকটা এন্ড যেটা যেখানে ইমেজটা ফর্ম হচ্ছে এটা যে ডিস্টেন্সটা, if it is, if it can be measured accurately, then that is x, and the distance of the upper part of the image and the lower part of the image, lower edge of the image, এটাকে যদি আমরা মেজার করতে পারি properly, that's d, and tan theta is d divided by x. তাহলে d by x যে রেশিও আপনি পাবেন for capital D over the capital X is going to give you the same ratio. Why? Is because আপনার সিম্পলি যদি চিন্তা করেন, আপনি একটা অবজেক্টকে, এই যে আমরা কিছু মুভির মধ্যে দেখি না যে একটা বিশাল দানব আসতেছে, দানবটা আস্তে 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 হঠাৎ করে দেখা গেল যে দানবের ছায়াটা দেখা যাচ্ছে আর নিচে একটা ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে। আপনার এরকম কোনো মুভি দেখছেন? 300 একটা মুভি আছে, এই মুভিটাতে আমি এরকম একটা সিন আছে যে একটা বাচ্চা আগে আসতেছে, দেখে মনে হচ্ছে দানব আসতেছে। কেন? বিকজ তার ব্যাকগ্রাউন্ড একটা লাইট। তো যতই সে লাইট সোর্সের দিকে আগে আসতেছে ততই ইমেজটাকে মনে হচ্ছে বিগার। আবার যখন সে একটু সামনে চলে আসছে লাইটের কাছে, তখন দেখা যাচ্ছে যে তাকেই ভিজিবল হচ্ছে অন্য একটা লাইটের জন্য। তো যখন সেই ভিজিবল, তখন অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি এটা একটা ইমেজ। নাও আমরা যদি এই ডিস্টেন্সের রেশিওটাকে কনসিডার করতে পারি, হাউ বিগ দ্য ইমেজ ইজ ফ্রম দি লাইট সোর্স and how small the object actually looks like from the light source, then you can compare the ratio, and the ratios are going to be always the same. এই জন্য তারা capital D, which is the actual diameter, and capital X যদি এটাকে আমি বলি, which is the actual distance from the star to the earth, which is known 1.5 into 10 to the power 11. এটা কেন known, এটা কিভাবে known, এটা আরেকটা আলোচনা। এটাও যে বের করা যায় এটা আমরা বের করব, হ্যাঁ, ওইটা দেখা যাবে ইনশাআল্লাহ। it's easy। 6 মান্থ পিরিয়ডের ক্ষেত্রে এটাই ওটা আসবে। 6 মান্থ পিরিয়ডে যদি আপনি স্টারকে অবজার্ভ করেন তাহলে আপনি ট্রাইগোনোমেট্রি ইউজ করে ইউজিং দি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল আইডিয়া, সিম্পলি ট্রাইগোনোমেট্রি ইউজ করে আপনি স্টারের যে ডিস্টেন্স রয়েছে আট থেকে এটা বের করতে হবে, বা অন্য একটা স্টার আপনার স্টার থেকে কতটুকু ডিস্টেন্স আছে এটা বের করতে হবে। এনিওয়ে উইল ডিসকাস লেটার, বাট ফর দিস ওয়ান ইজ দ্যাট ক্লিয়ার? The capital D বের করার জন্য I will be needing the two ratios, one small d by x and another one capital D by x, and that should be equal to the tan theta. Now if both the values are known, all the values are known except for the capital D, then that is nothing unknown. You measure D, you have measured x, and you know the distance from your earth to your sun is 1.5 into 10 to the power 11 meters. Thereby you straightforward calculate, and that shall give you the D, and D is the distance from you, and D is the diameter of the star. বাকিদের মনোযোগ করি। ওকে, ওয়াইনস ল, এটা একটু আমরা শুরু করি যে
এই যে একটু আগে আপনারা বলতেছিলেন স্যার টেম্পারেচার কেমনে বের করে, হিয়ার ইজ দি পয়েন্ট যে অ্যাকচুয়ালি টেম্পারেচার কিভাবে বের করা যায় কোন একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট which is having its own light, রাইট, যেটা আমরা জানি না, যেটা টেম্পারেচার আমরা বের করতে চাচ্ছি যে তার সারফেসে টেম্পারেচারটা কেমন। In general, there are some easy ways, but accurately measure করার জন্য the, the the law has been developed, and Mr. Wine has suggested a law which is actually being used even today. So what's that? Let's study Wine's law. Navid pore felo. Filament of a lamp. একটু আমরা এখানে একটু পজ দেই সো ফার। সেখানে যেটা তারা বলতে চাচ্ছে যে একটা স্টারকে আমরা দেখলাম, দেখার পরে এটা টেম্পারেচার নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া বের করতে পারি, সারফেস টেম্পারেচার কিরকম। If it looks reddish, then its temperature is not much, surface temperature. If it's look red orange, then temperature is a bit more. If it looks white, temperature is even more. If the temperature it looks like blue, then the temperature is the highest. So তার মানে খালি চোখে দেখে এটা বোঝার উপায় যে কোনটা টেম্পারেচার কম কোনটা টেম্পারেচার বেশি, but yet that doesn't make any proper sense how is because আমরা যখন কোন একটা স্টিল রডকে লেটস সে ব্ল্যাকস্মিথরা যখন এটাকে শেপ দেওয়ার আগে থেকে চারকোলের ফায়ারে রেখে কোপার দিয়ে টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে, initially it looks like red, then temperature changes a little bit, then in red orange yellowish এই পর্যন্ত তারা যায় আর যেতে পারে। তারপরে তারা কি করে শেপ দেওয়া শুরু করে, বিকজ আমি তো আয়রনটাকে মেল করতে চাই না, আমি আয়রনটাকে শেপ দিতে চাই। সো কোন টেম্পারেচারটা শেপ দেওয়ার জন্য এনাফ, থ্রু এক্সপেরিয়েন্স দে নো ইট, রাইট। আর যারা আপনার মডার্ন ব্ল্যাকস্মিথ, আপনারা কি দেখেন এই যে ব্ল্যাকস্মিথদের কিছু কম্পিটিশন হয়, সোর্ড বানায়, ড্যাগার বানায়, এদেরকে হচ্ছে ডিফারেন্ট টেস্ট, স্কিল টেস্ট, শার্ট টেস্ট, ড্যামেজ টেস্ট, অনেক টেস্টের মধ্যে নিয়ে যায়, কম্পিটিশন হয়, চ্যাম্পিয়নশিপ হয়, পুরস্কার দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি ব্লা। তো তারা তাদের যে মডার্ন ব্ল্যাকস্মিথ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তারা টেম্পারেচারটাকে সেট করেন, তারা জানেন যে এটার জন্য এতটুকু টেম্পারেচার হচ্ছে ফাইন, সো ওই টেম্পারেচার তারা সেট করেন, তাদের টেকনোলজি দিয়ে তারা এটা করতে পারে। বাট আমাদের দেশের এই ধরনের ব্ল্যাকস্মিথ আছে কিনা আমি জানি না। মেজরিটি অফ দ্য ব্ল্যাকস্মিথ দে ইউজ হপার এন্ড চারকোল, সো থ্রু এক্সপেরিয়েন্স তারা জানে যে এই টেম্পারেচারে গেলে এটা কাজ করবে, রাইট। Right, and they wait, they do it manually. আর ওরা যেটা করে ওটা হচ্ছে কিছু মেকানিক্যাল কিছু ম্যানুয়াল। মেকানিক্যাল পার্টের তারা ডিভাইসের উপর টেম্পারেচারটাকে ছেড়ে দেয়, তারপর হচ্ছে এরা ওটা বাকি পার্টটা মেকানিক্যালি করে। ইভেন অনেকেই তোমার হচ্ছে শার্পনেসের যে কাজটা অনেকেই এটা হচ্ছে এখন অনেকেই মেকানিক্যালি করে, বাট এর আগেও কিন্তু এটা ম্যানুয়ালি করা হতো। তোমার just simply with another device they used to rub and then the sharpness comes. But এখন তো আমরা জানি যে এই শার্পনেস এর জন্য অনেক ধরনের ডিভাইস আছে, অনেক ধরনের। প্রথমে এটাকে কাটার জন্য একটা, দেন এটাকে থিন করার জন্য একটা, দেন এটাকে তোমার শার্প করার জন্য একটা, পলিশ করার জন্য আরেকটা, রাইট। সো অনেক ধরনের ইয়ে আছে। এনিওয়ে, কামিং ব্যাক টু দি মেইন ডিসকাশন। সো তাহলে ডেফিনেটলি শুধু খালি চোখে দেখলে আমরা কিন্তু এক্সাক্ট টেম্পারেচার কত এটা আমরা বের করতে পারতেছি না। সো আমরা একটা আইডিয়া পাচ্ছি কোন স্টারটার অ্যাপারেন্ট, যদিও দূরের একটা স্টার রেড দেখা যাচ্ছে, কাছের একটা স্টার মেবি ব্লু দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে যেটা সারফেসের টেম্পারেচার যেটা ব্লু, এটা সারফেসের টেম্পারেচার ডেফিনেটলি হাই। যেটা দূরে রেড দেখা যাচ্ছে, রেড ইজ রেড, সো রেডটা তো আমার কাছে আস্তে আস্তে ব্লু দেখাবে না। যেটা দূরের ব্লু, এটা তো আমার কাছে আস্তে আস্তে ইয়েলো দেখাবে, এটা ব্লুই দেখাবে, কালার তো চেঞ্জ হবে, তাই
কালারটা শিফটেড হতে পারে বিকজ অফ দি মুভমেন্ট। আমরা যে ওয়েভলেন্থটা রিসিভ করতেছি, বিকজ ওয়েভলেন্থ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দি কালার, রাইট। এন্ড ফার্স্টলি আমরা কিন্তু হোল চ্যাপ্টার শুরু করার আগে একটা প্রেডিকশন করছি। প্রেডিকশনটা কি, যে আমরা যে ওয়েভলেন্থটা রিসিভ করতেছি, এই ওয়েভলেন্থটা আমরা এক্স্যাক্টলি দেয়ার ইজ নো অ্যাটেনুয়েশন অফ দি ওয়েভলেন্থ, এখানে কোনো ওয়েভলেন্থের কোনো চেঞ্জ হয় নাই, কোনো অ্যাবজর্পশন হয় নাই, আমরা ধরে নিয়েছি মেজরিটি অফ দ্য পার্ট ইজ ভ্যাকুয়াম। সো ওয়েভলেন্থ গুলো যখন এসেছে, it didn't interact with anything at all and we have received it intact. আদারওয়াইজ কতটুকু এখানে ডেভিয়েশন হয়েছে ওই ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি করা সম্ভব না, রাইট? এবং at the end of the astrophysics we will learn there is something really amazing, ওইটা আসবে ইনশাআল্লাহ। ওকে, সো শুরু করে আমরা কন্টিনিউ করি। নাফিদ, a hot object. Hold on. So এখানে একটা নতুন শব্দ আমরা পেয়েছি নতুন করে, ব্ল্যাক বডি। সো ব্ল্যাক বডি নিয়ে আমরা অনেক ধরনের চিন্তা করতে পারি। শুরুতেই চিন্তা করতে পারি এটা হচ্ছে গিয়ে আফ্রিকান, বিষয়টা কিন্তু এরকম না। আবার এটা ভাইবেন না যে ওর চেহারা মনে হয় ওই যে ইরানিদের মতো পিঙ্কিশ, মানে স্কিনটা পিঙ্কিশ। না, ব্ল্যাক বডি ইজ অ্যাকচুয়ালি ব্ল্যাক ইন জেনারেল। সো ব্ল্যাক বডি, এই ইস্যুটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ for the consideration of the star as a source of emitter, right, as a source of emitter and how much color it actually absorbed by itself and what it actually emits, এটার কনসিডারেশনটা শুরু হয় অ্যাকচুয়ালি ব্ল্যাক বডির আইডিয়া থেকে। ব্ল্যাক বডি is a ideal consideration যেখানে এই অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টটা সব ধরনের রেডিয়েশনটাকে, সব লাইটটাকে সে কি করে, অ্যাবজর্ব করে, সব ধরনের, right, it's an absence of the well side. So and all type of electromagnetic radiation it can actually absorb completely. এই ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট গুলোকে আমরা বলতেছি ব্ল্যাক বডি। ওকে, এবার তারা বলতেছে যে এই ব্ল্যাক বডির ইয়াতে it has a characteristics emission spectrum and intensity that depends only on its thermodynamics temperature. So যদিও সে সব অ্যাবজর্ব করে, বাট সে কোন কালারটা এমিট করবে এটা ডিপেন্ড করতেছে তার থার্মোডাইনামিক্স এর টেম্পারেচার রয়েছে, অর্থাৎ সারফেসের যে টেম্পারেচার বা তার কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য যে টেম্পারেচারটা রিলিজড হবে because of its intermolecular kinetic energy and the reaction process and the other stuffs, temperature, fusion, সবকিছু মিলায় ইভেন্চুয়ালি, এই জন্য পুরোটাকে একটা ফ্রেজে তারা বলছে on its thermodynamic temperature. Did you get that? Figure 31.6 shows typical intensity against wavelength graph for object at different temperature. So এখানে এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, intensity against the wavelength, intensity against wavelength দেখেন ল্যামডা ম্যাক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে। যেমন ধরেন টেম্পারেচার টি, এটাকে আপনারা দেখতেছেন, প্রথম যে হাইয়েস্ট পিক, প্রথম যে লংগেস্ট বা টলেস্ট যে শেপটা রয়েছে, এই লংগেস্ট বা টলেস্ট শেপের জন্য ফর দি ল্যামডা ম্যাক্স ইজ অলওয়েজ অ্যাট ইটস পিক। যেমন ধরেন সেকেন্ডটার জন্য ল্যামডা ম্যাক্স হলো 580, থার্ডটার জন্য এখানে আমরা ল্যামডা ম্যাক্স দেখছি 725। Why it's important is because a star actually emits different kinds of wavelengths. তো স্টারের জন্য স্টার ক্লাসিফিকেশনে তার ইন্টেন্সিটি এবং ওয়েভলেন্থের যে কম্বিনেশনটা, যে ইস্যুটা, সে ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইটটাকে ছাড়তে পারে। সো কোনটাকে আমরা অ্যাকচুয়ালি ধরবো যে এইটার কালার, কোন ইন্টেন্সিটি সে অ্যাকচুয়ালি এক্সাক্ট করতেছে, তাহলে তার টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কতটুকু হবে, এই আলোচনাটা আমরা আরেকটু করবো, বাট তার আগে আমরা গ্রাফটা দেখলাম। সো ফিগার 31.6 যে ক্যাপশন কি বলতেছে, the intensity wavelength graph depends on the temperature of the object. For an object at a thermodynamic temperature T, the intensity against wavelength curve
peaks at a wavelength lambda max. এটার পরের পার্টটা পড়ি। Higher the temperature of a body, the shorter the wavelength at the peak intensity. এটা একটু বোঝার চেষ্টা করেন। Higher the temperature of a body, একটা বডি টেম্পারেচার যদি হাই হয় তাহলে তার ওয়েভলেন্থ হবে পিকের ক্ষেত্রে একটু শর্ট। তো পিক ওয়েভলেন্থটা কি হবে? শর্ট হবে। কেন পিক ওয়েভলেন্থটা শর্ট হবে আমরা জানি না। সোফার আমরা একটু এই গ্রাফ থেকে এটা বুঝলাম যে টেম্পারেচার যত বেশি হচ্ছে, যেমন ধরেন হচ্ছে আপনারা প্রথম পিকটা খেয়াল করেন, টেম্পারেচার পিক টেম্পারেচারটা ইজ অ্যাকচুয়ালি হাইয়েস্ট। সেকেন্ড পিকটার জন্য টেম্পারেচার ধরে নেন 5400K যেটা তারা দিয়েছে, বা এটার জন্য পিকের ওয়েভলেন্থ কিন্তু 580, and the third one এর জন্য যেখানে টেম্পারেচার ইজ 4000 কেলভিন তার ওয়েভলেন্থ হলো 725। তার মানে কি হাইয়েস্ট টেম্পারেচার যেখানে ডিক্রিজ করতেছে ওয়েভলেন্থ এখানে ইনক্রিজ করতেছে। সো ওয়েভলেন্থ এবং টেম্পারেচার রিলেশনশিপটা ইনভার্স। ক্লিয়ার? এটা কোত্থেকে আসছে পরে আসতেছে, বা এই ইন্টেন্সিটি ওয়েভলেন্থ গ্রাফটাই আসলো কোত্থেকে এটা আমরা পরে ডিসকাস করব। সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। The greater the intensity of the electromagnetic radiation at each wavelength, অর্থাৎ high the temperature, greater the intensity. যেটা টেম্পারেচার যত হাই এটা ইন্টেন্সিটি তত হাই। সিম্পল। অর্থাৎ যেটা হাই টেম্পারেচার এটা তত হাই ইন্টেন্সিটিতে লাইট ইমিট করবে। সিম্পল, দ্যাটস ইট, সিম্পল স্টেটমেন্ট। তাহলে এইটার গ্রাফটা আসলো থেকে এবার এই ইন্ট্রোটা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ইনিশিয়ালি তারা যেটা করেছে প্রেজেন্টেশনটা খুব সুন্দর করেছে। প্রেজেন্টেশনের শুরুতে তারা অ্যাকচুয়ালি সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করেছে, তারপর রিয়েলিটি আনছে। রিয়েলিটিতে কি ঘটেছিল? ইন 1983 জার্মান ফিজিসিস্ট 1893 German physicist Wilhelm Wien discovered a relationship between the thermodynamic temperature T of the object and the wavelength lambda max at the peak intensity. So এই ইকুয়েশনটা একটু মাথায় রাখতে হবে। তারা বলতেছে lambda max into T is constant, অর্থাৎ আপনি যে ওয়েভলেন্থটা পাবেন পিক ওয়েভলেন্থ এবং আপনার যে টেম্পারেচার এটাকে মাল্টিপ্লাই করলে it will always be a constant value. That's why it is inversely proportional. So আপনার lambda max যদি বেড়ে যায় like the toppest curve, এটার জন্য সবচেয়ে টেম্পারেচার ছিল সবচেয়ে ল্যামডা ম্যাক্স ছিল সবচেয়ে কম, বিকজ এখানে পিক টেম্পারেচার ছিল সবচেয়ে হাইয়েস্ট। যতই ল্যামডা ম্যাক্সটা ডান দিকে শিফট করতেছিল বাড়তেছিল, পিক টেম্পারেচারটা টি থেকে 5000 কেলভিন 4000 কেলভিন এভাবে পিক ইন্টেন্সিটির জন্য যে টেম্পারেচার এটা ইভেন্চুয়ালি কমতেছিল। তার মানে টেম্পারেচার এবং ওয়েভলেন্থ বা ল্যামডা ম্যাক্স যেটা আছে এই দুটোকে যদি আপনারা মাল্টিপ্লাই করেন এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে। এটা হচ্ছে মিস্টার ওয়াইন 1893 তে উনি এটাকে ল হিসেবে কি করেছেন, পাবলিশ করেছেন এবং ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। এবার আমরা সামনে আগে তাহলে এই কনস্ট্যান্টের একটা ভ্যালু লাগবে, লাইক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, দেন দি আদার কনস্ট্যান্ট লাইক দি চার্জ অফ অ্যান ইলেকট্রন, লাইক দি গ্র্যাভিটেশনাল ফ্রি ফল, রাইট? এগুলো যেরকম কনস্ট্যান্ট ঠিক তেমনি ভাবে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট একটা ভ্যালু আছে, কত এটা পরের লাইনে বলতেছে। The relationship is known as Wien's displacement law. The experimental value of the constant is 2.9 into 10 to the power minus 3 millikelvin. Millikelvin না এটা? কেন মিটার কেলভিন? ও বললো তাই হলো এম কে মিটার মিলিকেলভিন হওয়া উচিত, তাই না? It's because constant has a equation lambda max into t. Lambda max এর একটা ইউনিট লাগবে, t এর একটা ইউনিট লাগবে। The lambda max unit is meters, t এর unit is kelvin, so it's not millikelvin, it's meters kelvin. Clear? Okay. The surface temperature of the sun is 5800 Kelvin. This gives a lambda max value of about 5 into 10 to the power minus 7 meters, or 500 nanometer. Lights of this wavelength appears yellow, which is not surprising for the sun. অর্থাৎ আমি যেহেতু স্টারের সারফেস টেম্পারেচারটা জানি 5800 কেলভিন, এটা কেমনে জানি এটা পরের আলোচনা। আবার 5800 কেলভিন কিভাবে আমি জানি এটা আমরা ডিসকাস করব। বাট স্টারের টেম্পারেচার যদি আমি জানি তাহলে সে কি পিক ওয়েভলেন্থ ইমিট করে এটা আমি বের করতে পারবো, বিকজ ল্যামডা ম্যাক্স ইনটু টি ইজ কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টের ভ্যালু 2.9 into 10 to the power minus 3 meters Kelvin.
তাহলে এটার সাথে যদি আমি টেম্পারেচারটাকে কনসিডার করি, ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করলে আমি ল্যামডা ম্যাক্স পেয়ে যাবো। এন্ড স্টারের জন্য ল্যামডা ম্যাক্স বলতেছে 5 × 10⁻⁷ or 500 ন্যানোমিটার। এন্ড 500 ন্যানোমিটার হওয়া উচিত কার জন্য? ইয়েলো। এবং আমাদের স্টার অ্যাকচুয়ালি ইয়েলোই আমরা দেখি। ইয়েস, এই জন্য লোয়ার দি টেম্পারেচার, হায়ার দি ওয়েভলেন্থ, এন্ড যেটার জন্য আমরা দেখি ইট লুকস রেডিশ। ডিড ইউ গেট দ্যাট? ওকে, সো এটা ছিল ও যেটা বললো, এটা হচ্ছে এটার কনক্লুশনটা, ওয়াইন্স ল যে কনক্লুশন, এটা হচ্ছে এটা। আচ্ছা, আমাদের হাতে সময় আছে আর 12 মিনিট। লেটস গো আ লিটল ফরওয়ার্ড। এখানে তারা কিছু কোশ্চেন্স রেখেছিল, সারফেস টেম্পারেচার এবং ল্যামডা ম্যাক্স। একটা তারা করে দিয়েছে, বাকিগুলো করতে বলেছিল, ইজি ছিল। যে সিম্পলি ল্যামডা ম্যাক্স ইনটু টি ইকুয়ালস টু দি ওয়েন্স ল কনস্ট্যান্ট, এটা থ্রু করলে আপনারা পেয়ে যাবেন। এবার আরেকটা ল আমাদের এখানে চলে আসে, যে স্টেফান বোলজম্যান ল। সো দিস ইজ অ্যানাদার ল, যে ল থেকে আমরা আরেকটু কিছু ফিগার আউট করবো, নতুন কিছু করে ফেলা নাবিল। A quick inspection. Hold on, একটু থামেন। সো এখানে একটু একটু একটা ইস্যু দাঁড়ালো। ইস্যুটা কি? তারা বলতেছে যে ফিগার 31.1, সবাই একটু 31.1টা একটু দেখুন তো। দেখেছেন 31.1-এ আপনার একটু এই লুমিনোসিটির এবং ইয়ার যে রিলেশনশিপটা দিয়েছে দেখেন। 31.1 অনেক আগে না? ইয়েস, এখানে দেখেন ইয়ার জন্য দিয়েছে, রাইট? স্টারের জন্য দেখেন সিম্পলি সান এবং সিরিয়াস, ক্যানোপাস, আলফা সেন্চুরি, দেন আর্কটুরাস এন্ড ভেগা। লুমিনোসিটি দেখেন, এদের লুমিনোসিটি এবং সারফেস টেম্পারেচারের মধ্যে কিছুটা আলটিমেটলি আছে। যেমন ধরেন লুমিনোসিটি উইথ ফিগার 31.1 বেশ আগে। সো এটার ক্ষেত্রে দেখেন ফর র্যাঙ্ক অর্ডার 5, সরি টেবল 31.5, রাইট? টেবল 31.1, না এটা না, এটা না, টেবল 31.1 আরো আগে। এই যে এখানে 1 2 3 4 5 6, এটা তো দেখেন এখানে যেটার যেমন ধরেন ফর ক্যানোপাস, its in luminosity is 1100 times the luminosity of the star, right? 1100 times. However, এটা সারফেস টেম্পারেচার কিন্তু স্টার থেকে একটু বেশি, it's not the highest. And অন্যদিকে চিন্তা করলে 25 times luminosity for the Sirius, where the surface temperature is the highest for the Sirius. তার মানে luminosity এবং surface temperature is not necessarily always proportional. It's because ধরেন একটা red ball, একটা red giant, big red star, এখান থেকে আপনি যে পরিমাণ luminosity পাবেন, একটা small blue star, small, it should be big anyway, let's say small, red super giant এর let's say একটা blue star, যে স্টারটা দেখতে blue light emit করতেছে, কোনটা থেকে আপনি সবচেয়ে বেশি luminosity পাবেন? The bigger one, of course, right? So yes, luminosity is the power. So কতটুকু লাইট সে emit করতেছে তার মানে ডিপেন্ড করবে ডেফিনেটলি তার সারফেস এরিয়ার উপর। এই আলোচনাটা এখানে করা হলো। আমরা আবার এখানে সুইচ করতেছি, চলেন দেই। কি বলতেছিলাম এখানে আমরা? এই যে তারা বললো যে a quick inspection of table 31.1 shows that the luminosity of a star does not depend just on the surface temperature of the star, right? তো শুধু সারফেস টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, যে হায়ার দি টেম্পারেচার ব্রাইটার ইট ইজ, which is true. হায়ার টেম্পারেচারের জন্য এটা ব্রাইটার হবে, but another factor is if it is bigger, then bigger one having the same temperature is definitely going to be much brighter. A bigger one with a little less temperature than the smaller one still is going to be much brighter. It's because of its volume, it's because of the circumference. তার মানে দুটো ফ্যাক্টরি এখানে very important. One, the surface area and what size, and secondly the temperature. In general, temperature বেশি হলে এটা luminosity বেশি হবে because it's going to be more powerful because of temperature, and
সাইজ যত বড় হবে, it is also going to be more power, because it's going to be radiate energy, radiate power at a greater rate. Okay, continue. For example, obviously, taking a surface temperature of 3,500 Kelvin. So its luminosity is 200,000 times. And on the sun gave one sigma, It's cooler than the sun, but its large surface area makes it very luminous. অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আমাদের সারফেস টেম্পারেচার তো হচ্ছে 5600 কেলভিন। এই পার্টিকুলার স্টারের জন্য সারফেস টেম্পারেচার কত? অনলি 3500। তাহলে তো আমাদের স্টারের চেয়ে টেম্পারেচার কম, বাট এটা লুমিনোসিটি 200,000 টাইমস। How come it's possible? So it's possible it's because it's much bigger than ours. Clear? যেটা আমরা মাত্র ডিসকাস করলাম। Okay, continue. The luminosity yes, so যেটা অলরেডি আমরা আলোচনা শেষ করেছি। এখন এই দুটোকে লিংক করে স্টিফেন বোলসম্যান 1879, আগেটা কোন ইয়ারে ছিল? পয়েন্টস ল 1893, তাহলে এটা ছিল তারও আগে, তাই না? সো স্টিফেন বোলসম্যান অ্যাকচুয়ালি 1879 এ, সো মোটামুটি 14 বছর আগে এই লটাকে তারা প্রপোজ করেছিল। এই যে লটাতে আমরা দেখতে পাচ্ছি যে L equals to 4 by mu r square t to the power 4, অর্থাৎ রেডিয়াস স্কয়ার এবং t to the power 4 এর সাথে okay, you can call sigma, fine, সিগমা বলতে পারেন। আর ওদের গ্রিক সিম্বল তো এক একটা সিম্বল একই সিম্বল মাল্টিপল টাইম ওরা মাল্টিপল ভাবে প্রনাউন্স করে। ফাইন, লেটস সে সিগমা 4 by r square is the surface area, sigma is here the constant, and t to the power 4 is the temperature. তার মানে L এর সাথে এই area is proportional and t to the power 4 is also proportional. T to the power 4, not exactly the temperature. And এই proportional সাইনটাকে উঠায় দেওয়ার জন্য তারা এই সিগমাটাকে ইউজ করেছে, রাইট? তাহলে এই সিগমারও একটা ডেফিনেটলি ভ্যালু থাকবে which shall be constant as well. সো ওইটার ভ্যালুটা কতটুকু এটা একটু আমরা দেখব। সো এখানে দুটো লকে তারা শুরুতে এখানে এনেছে, তারা বলতেছে key equation for up to this is lambda max t is a constant which is the Wien's law, যে কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি। সো lambda max এবং t they are inversely proportional, and Stephen Boltzmann law L equals to 4 by sigma r square and t to the power 4. সো এই দুটো হলো আমাদের কি কনস্ট্যান্ট এবং কি ইকুয়েশন, এবং এখানে সিগমার যে ভ্যালুটা এটা দেয়া আছে দেখেন নিচেই 5.67 into 10 to the power minus 8 watts per meter square per Kelvin to the power 4. So if you know the value of the constant, if you know the temperature, এবার আমরা একটু চলে যাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ডায়ামিটারটাকে বের করতে পারি। ধরেন আপনি ল্যামডা রিসিভ করতেছেন ওয়েভলেন্থ, তাহলে আপনি করেসপন্ডিং টেম্পারেচার বের করতে হবে। টেম্পারেচারের ভ্যালু বসাই দিলে আপনি যদি লুমিনোসিটি জানেন, ইজিলি আপনি তার সারফেস এরিয়া বের করতে পারবেন। তার মানে দুটো লকে ইউজ করে, ওকে, গুড পয়েন্ট। হ্যাঁ, এগুলো কিভাবে পাবেন এটা তো আসবে, বাট আপনি এটা পেলে যেগুলো পাবেন এটা তো ইম্পর্টেন্ট। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। সো ইউজিং ইয়েস, টেম্পারেচার পাবেন ওয়েভলেন্থ থেকে, এবং টেম্পারেচার পেয়ে গেলে আপনি লুমিনোসিটি জানলে, যদি তার লুমিনোসিটি the wavelength first, the wavelength and the luminosity. So you get the radius, you get the luminosity. রেডিয়াস তো আপনি এই যে শুরুতে যেটা আমি দেখে আসলাম যে আমি তার রেডিয়াসটাকে বের করতে পারতেছি বিকজ আমি তার ডায়ামিটার জানি। স্ট্যান্ডার্ড ক্যান্ডেল দিয়ে তো আমরা রেডিয়াস বের করলাম, সো রেডিয়াস যদি আমরা বসাই দিলে আমরা লুমিনোসিটি বের করতে পারবো। সিম্পল, usually, right? Yes. So using Wien's displacement law and the Stephen Boltzmann law to determine the stellar radii, কিভাবে তারা করতেছে
এবার আমরা একটু এই কনক্লুশনে চলে আসি। The radius of a star can be calculated from Wien's displacement law and the Stephen-Boltzmann law. Both the procedure would be as follows. Number one, use Wien's displacement law to determine the temperature T of the star, because you receive the wavelength, you just calculate the temperature, simple. Number two, use the Stephen-Boltzmann law to determine the radius R of the star. The luminosity L of the star can be determined by measuring the radiant flux intensity F of the star. তার মানে আপনি এখানে আরটাকেও বের করতে পারতেছেন by measuring the radiant flux intensity, which is the luminosity over the area. It is the measurement. You can measure. Literally, you can measure. Yes. So if you can measure the radiant flux intensity F, that is equals to L divided by 4 pi d square. এখান থেকে আপনি লুমিনোসিটি পেয়ে গেলেন। এই লুমিনোসিটি ভ্যালুটা বসাই দিলেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত যে রেডিয়াস R. The procedure is illustrated in what example 3. এটা তো হচ্ছে এটা হলো ক্যালকুলেশন। F is the luminosity by 4 pi d square. F is measurement. So if you directly measure the F and R, yeah, and R তো এটা তোমার একটা R লাগবে. Your R is subject here. So দুইটাতে তোমার R দুটি একটাই আনলো. It just rearrange it. Did you get that? So এই luminosity এর সাথে 4 pi sigma R square T to the power 4. And luminosity এর জন্য তুমি বের করছো F into 4 pi R square. So this R and that R is not different. These are identical. So you make it subject, you rearrange, you get the R subject. So unknown তো একটাই। So বিষয়টা এরকম না আমি ওইখান থেকে আগে F বের করবো বা L বের করবো, তারপর এই ইকুয়েশনটা বসাবো। রাদা দুটো ইকুয়েশনকে আমি মার্জ করতেই পারি, যেখানে আমার unknown একটা। So what এক্সাম্পলটা একটু সলভ করতে হবে, সলভ করে ফেলেন। এখানে আছে স্যার। So what এক্সাম্পলটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, যেটা আমরা এই প্রসিজারটা করার পর বুঝবো যে আমরা যে স্টেপ গুলোতে গিয়েছিলাম এই স্টেপ গুলো ভ্যালিড কিনা। And then 31.4 expanding the universe, Hubble's law, এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। Yes. So study section 31.4 and solve the previous what example and the questions. Thank you for joining today. Next class we try to finish this one, inshallah. Okay. Assalamu alaikum.